আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। এখন আমি অষ্টম সপ্তাহের হিসাব বিজ্ঞানের 5 নাম্বার অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব। এখন আমি প্রশ্নটা বুঝিয়ে দিব, আমার সাথে প্রশ্নটা মিলিয়ে নিবা, কারণ প্রশ্নের লেখাগুলো খুবই ছোট, বুঝতে তোমাদের একটু কষ্ট হতে পারে। দেখো, এই জায়গায় প্রথমে বলছে বিষয় হিসাব বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর এবং অধ্যায়ের শিরোনাম। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 5, সপ্তম অধ্যায় খতিয়ান। আর অ্যাসাইনমেন্টে লেখা আছে, দেখো, ব্যবসায় প্রতিষ্ঠানের পাকা বই হিসেবে খতিয়ান। আমরা সবাই জানি খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই অথবা রাজা। সহায়ক তথ্য মানে একটা উদ্দীপক দেওয়া আছে, রুবাইয়াত ট্রেডার্সের 2020 সালের মে মাসের কতিপয় লেনদেনগুলো নিম্নরূপ। মে মাসের 5 তারিখ ধারে পণ্য ক্রয় 45,000 টাকা, মে মাসের 8 তারিখ পণ্য বিক্রয় 50,000 টাকা, যার 60% চেকে এবং 40% নগদে। 13 তারিখ ব্যবসায়ের জন্য চেক দ্বারা আলমারি ক্রয় 25,000 টাকা, মে মাসের 15 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,200 টাকা, মে মাসের 18 দেনাদার থেকে প্রাপ্তি 4,000 টাকা, মে মাসের 30 পাওনাদারকে পরিশোধ 8,500 টাকা। এবার আসো, নির্দেশনায় বলছে খতিয়ানের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করো। এরপরে বলছে খতিয়ান প্রস্তুত করে উদ্বৃত্ত বা জ্যার নির্ণয় করো। খতিয়ানের ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই করো, মানে রেওমিল প্রস্তুত করো। নির্দেশক ক নাম্বার, খতিয়ানের ধারণাসহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব বর্ণনা করো। তারপরে খ নাম্বার বলছে সহায়ক তথ্যের অবলম্বনে নগদান, ক্রয় বিক্রয়, আসবাবপত্র হিসাব টি শকে প্রস্তুত করে তার উদ্বৃত্ত নির্ণয় করো। সহায়ক তথ্য অবলম্বনে দেনাদার, পাওনাদার, ব্যাংক ও উত্তোলন হিসাব চলমান জেরসকে প্রস্তুত করে উদ্বৃত্ত নির্ণয় করো। নির্ণয়কৃত খতিয়ানের উদ্বৃত্তগুলোকে গাণিতিক শুদ্ধতা যাচাই করো। গাণিতিক শুদ্ধতা বলতে বোঝাচ্ছে রেওয়ামিল। এই হচ্ছে আমাদের প্রশ্নের ধারণা। এবার আমরা চলে যাব আলোচ্য বিষয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আলোচ্য বিষয়ের প্রথমে তোমরা এভাবে একটা পেজ দিবা, বিষয় হিসাব বিজ্ঞান, বিষয়কোড, শিরোনাম। তারপরে যেই বিষয়গুলো আমরা আলোচনা করব ওই আলোচ্য বিষয়গুলো আমরা এই জায়গায় তুলে রাখবো। এবার আসো আমরা চলে যাই মূল কাজে। ক নম্বর প্রশ্নটা আমাদেরকে বলছে খতিয়ানের ধারণা বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খতিয়ানের ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে। প্রথমে আসো আমরা খতিয়ানের ধারণাটা দিব। খতিয়ানকে হিসাবের পাকা বই অথবা রাজা বলা হয়, এটা তোমরা সবাই জানো। তারপরে দেখো এই জায়গায় ধারণায় আমরা লিখব প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাবসমূহ এক কথায় খতিয়ান বলা হয়। এটি চলমান ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কিত হিসাবসমূহের প্রারম্ভিক ডেবিট ও ক্রেডিট জের থাকে। নির্দিষ্ট সময়কালে সম্পন্ন লেনদেনসমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত হিসাবসমূহ যথাযথভাবে স্থানান্তর করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের নিরূপণ করা হয়। এই প্রক্রিয়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের উক্ত সময়কালের আয় ব্যয় ও লাভ ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং নির্দিষ্ট তারিখে তার সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, খতিয়ানের বৈশিষ্ট্য কী, এই সংজ্ঞা থেকে আমরা খতিয়ানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। খতিয়ানের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, নিম্নে খতিয়ানের বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হলো। 1, প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। খতিয়ান প্রস্তুতে টি শক বা চলমান জেরশক অনুসরণ করা হয়। প্রতিটি হিসাবের পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বহি কাজ করে।
খতিয়ানে লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয় এবং হিসাব সংরক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এই ছিল খতিয়ানের বৈশিষ্ট্য। এবার খতিয়ানের গুরুত্বটা কি একটু আলোচনা করি। দেখো, লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। মানে লেনদেনগুলোকে আমরা সুশৃঙ্খল ও সুন্দর করে সাজিয়ে রাখি, এই জন্য একজন হিসাবকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো সেটা খতিয়ান হতে তিনি কি করতে পারেন, বাহির করতে পারেন। খতিয়ান হতে ব্যবসায়ের আয় ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা যায়। মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা উদ্বৃত্ত আমরা কি করি, বাহির করি। রেওয়ামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান হতে সংরক্ষণ করা হয় এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ানের গুরুত্ব ও উপকারিতা প্রকাশের জন্য এক কথায় প্রচলিত আছে, খতিয়ান হিসাবের সকল বইয়ের রাজা বা পাকা বই বলা হয়। এই ছিল খতিয়ানের ধারণা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। এবার আসো, খ নম্বরে আমাদেরকে বলছে সহায়ক তথ্যের অবলম্বনে আমাদেরকে খতিয়ান প্রস্তুত করতে টি-ছকে। টি-ছক মানে হচ্ছে যেটাকে আমরা সনাতন ছক বলি, যার গড় সংখ্যা হবে 8টি। তো এই যে সহায়ক তথ্যগুলো, এইগুলোর অবলম্বনে আমরা খতিয়ান প্রস্তুত করব টি-ছকে। তবে প্রিয় শিক্ষার্থীরা, খতিয়ান করার পূর্ব শর্ত হচ্ছে জাবেদা করা। তো এই এন্ট্রিগুলোর জাবেদা যদি তুমি করে নাও তাহলে খতিয়ানটা প্রস্তুত করতে তোমার জন্য খুব সহজ হবে। এর জন্য আমি কি করছি, ওয়ার্কিং হিসাবে তোমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য আমি জাবেদা প্রস্তুত করে নিছি। তো দেখো, জাবেদাটা যে আমি প্রস্তুত করে নিচ্ছি, প্রথমে বলছে ধারে পণ্য ক্রয় করছি 45,000 টাকা, তার জাবেদা কি? তো ক্রয় সবসময় ডেবিট দিকে বসে, এই জন্য লিখছি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট 45,000 টাকা। এই জায়গায় কারণ আমি দেই নেই, কারণ এটা যেহেতু প্রশ্নের কোনো মধ্যে নাই, মানে প্রশ্নের কোনো ক খ বা এরকম কিছু না, জাস্ট একটা ওয়ার্কিং, এই জন্য আমি এই জায়গায় ব্যাখ্যাটা দেই নেই। তোমরা যদি দিতে চাও দিতে পারো, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এই জাবেদাগুলো এই জায়গায় লিখে রাখছি। তারপরে বলছে পণ্য বিক্রয় 50,000 টাকা, যার 60% চেকে এবং বাকি 40% নগদে। তো পণ্য বিক্রয় করছি, এই জন্য আমি এই জায়গায় লিখব ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু চেকে বিক্রয় করছি, চেক থাকলে ব্যাংক লিখতে হবে। নগদে বিক্রয় করছি, নগদান হিসাব ডেবিট। তো চেকে বিক্রয় করছি 30,000 টাকা, নগদে বিক্রয় করছি আমি 20,000 টাকা এবং টোটাল বিক্রয় করছি আমি 50,000 টাকার জন্য বিক্রয় ক্রেডিট। এবার 13 তারিখ বলছে চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয় করছি। এই যে দেখো, এই জায়গায় স্পষ্ট তারা বলে দিছে যে ব্যবসার জন্য চেক দ্বারা আলমারি ক্রয়। তো এই আলমারি হচ্ছে আমার জন্য এক ধরনের আসবাবপত্র, এর জন্য আমি লিখব আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ টাকাটা আমি নগদে দেই নাই, ব্যাংকের মাধ্যমে দিছি, এর জন্য 25,000 টাকা ডেবিট, 25,000 টাকা ক্রেডিট। এরপরে বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,200 টাকা। এই যে দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,200 টাকা। তো মালিক যেহেতু উত্তোলন করছে, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট দিকে বসবে 5,200, আর মালিক পণ্য উত্তোলন করছে এই জন্য লিখবা ক্রয় হিসাব ক্রেডিট, কারণ মালিক যে পণ্য উত্তোলন করছে এর ফলে ক্রয়ের পরিমাণ কমে যায়, এর জন্য আমি ক্রয় হিসাব ক্রেডিট দিব। তারপরে দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 4,000 টাকা। তো দেনাদারের নিকট থেকে যে আমি পাইছি এই জন্য লিখবো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, কারণ দেনাদার থেকে আমি টাকা পেয়ে গেছি, দেনাদারের পরিমাণ কমে গেছে, এই জন্য দেনাদার ক্রেডিট, এর জন্য 4,000 টাকা ডেবিট, 4,000 টাকা ক্রেডিট, মানে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। এবার পাওনাদারকে পরিশোধ করছি আমি 8,500 টাকা। তো এই যে দেখো, পাওনাদারকে পরিশোধ করছি, পাওনাদার পাইছি, এর জন্য পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদারের পরিমাণ কমে গেছে, দায় কমলে ক্রেডিট দিকে বসে। আর পাওনাদারকে দিতে গিয়ে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট, সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। এটা জাস্ট ছিল আমাদের ওয়ার্কিং, কারণ এই ওয়ার্কিংটা এখন আমাদের কাজে লাগবে। তারা যে আমাদেরকে খতিয়ান করতে বলছে, তো তারা আমাদেরকে এই জায়গায় বলছে টি-ছকে খতিয়ান করতে হবে নগদান হিসাব। তো আমি দেখো উপরে প্রতিষ্ঠানের নাম লিখে নিছি, রুবায়েত ট্রেডার্স, 2020 সালের মে মাস, খতিয়ান টি-ছক নগদান হিসাব। টি-ছকের গড় সংখ্যা 8টি, ডেবিট পাশে বসবে 4টি, ক্রেডিট পাশে বসবে 4টি। তো কি কি?
ডেবিট পাশে হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা। সেম ঘরগুলো আবার ক্রেডিট পাশে হবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ক্রেডিট টাকা। এটাকে বলা হয় ক্রেডিট পক্ষ, এটাকে বলা হয় ডেবিট পক্ষ। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নগদানের নামে খতিয়ান করব। এই জন্য এই নগদ কথাটা জাবেদার যেই ঘরে আছে ওই ঘরটা নিয়ে আমি কাজ করব। তো একটু ভালো করে তোমরা লক্ষ্য করবা, দেখো নগদ কথাটা কোন কোন ঘরে আছে। এই যে মে মাসের 8 তারিখে নগদান হিসাব আছে, এই যে ডেবিট। তো আমি তো নগদানের নামে খতিয়ান করতেছি, নগদানের বিপরীত যেই নামটা থাকবে ওই নামটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো ডেবিটের বিপরীত কোনো দিন ডেবিট হয় না, মনে রাখবা ডেবিটের বিপরীত ক্রেডিট। তো এই জায়গায় নগদানের বিপরীত কিন্তু ব্যাংক না, নগদানের বিপরীত হচ্ছে বিক্রয় হিসাব। কোথায় আছে? ক্রেডিটে। এজন্য এই বিক্রয় হিসাবটা বসবে ডেবিটে। এই যে দেখো বিক্রয় হিসাব ছিল জাবেদার ক্রেডিট পাশে, এই জন্য আমরা এটাকে যখন আমরা খতিয়ান করব তখন আমরা এটাকে ডেবিট পাশে লিখবো। এই যে দেখো আমি বিক্রয় হিসাব বিবরণের এই যে বিবরণ লিখছি, এটা কিন্তু ডেবিট পাশে লিখছি। টাকাটা আমি বসাবো এই জায়গায় 20,000 টাকা। বলে কেন আমি 20,000 টাকা বসাবো? একটু ভালো করে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেহেতু নগদানের নামে হিসাব করতেছি, এই যে নগদ আর বরাবর কয় হাজার, অনেকে মনে করতে পারে যে বিক্রয় তো এই জায়গায় 50,000। এই যে 50,000 টাকা, এটা কিন্তু এই দুইটা টাকা মিলে 50,000 হয়েছে। আমি কিন্তু দুইটার হিসাব একসাথে করতেছি না, আমি নগদান হিসাব করতেছি। তো নগদের বরাবর কত? 20,000। তার মানে নগদের বরাবর যদি 20,000 হয়, তাহলে বিক্রয় লিখলে এই জায়গায় আমাকে 20,000 টাকাই লিখতে হবে। এবার আসো নগদ কথাটা আর জাবেদার কোন করে আছে। এই যে দেখো নগদ কথাটা এই যে 18 নম্বর তারিখে গড়ে আছে। এই যে নগদের বিপরীত হচ্ছে দেনাদার। দেনাদার কোথায় আছে? ক্রেডিট দিকে। তাহলে বসবে কই? ডেবিট দিকে। তো দেখো আমি এখন ডেবিট দিকে লিখব। তো ডেবিট দিকে যে আমি লিখব, এবার আসো আমি এই জায়গায় লিখব দেনাদার হিসাব। দেনাদার লিখে আমি টাকাটা ডেবিট দিকে লিখে দিব, কারণ এই দেনাদার কথাটা জাবেদার ক্রেডিট দিকে আছে। এই জন্য আমি খতিয়ান করার সময় তার বিপরীত পাশে লিখবো। এই যে ডেবিট পাশে লিখছি, লিখার পর টাকাটা ডেবিট করে বসাবো। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো এই জায়গায় কিন্তু নগদান আছে। নগদানের বিপরীত কি? পাওনাদার। পাওনাদার কোথায় আছে? ডেবিট দিকে। তো পাওনাদার যেহেতু ডেবিট দিকে আছে, তাহলে এটা খতিয়ানের ক্রেডিট পাশে চলে যাবে। এই যে দেখো আমি ক্রেডিট পাশে লিখছি পাওনাদার হিসাব। তো এই যে দেখো আমি সালটা লিখে এই জায়গায় পাওনাদার হিসাব লিখছি, টাকাটা আমি ক্রেডিট দিকে লিখে দিছি। লিখার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই পাশের টাকাটা বেশি সেটা আগে আমি যোগ করব। তো এই দুইটা টাকা যোগ করে আমি এই জায়গায় লিখে দিছি। এই টাকাটাই আমি আবার এই জায়গায় লিখছি। লিখার পর এই টাকা থেকে এই জায়গায় কয় টাকা শর্ট? 15,500 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স সিডি, কারণ মাসের শেষে যে টাকাটা শর্ট খাবে তাকে ব্যালেন্স সিডি দিয়ে লিখতে হবে, মানে ক্রেডিট ডাউন। তো আমি এই জায়গায় লিখছি ব্যালেন্স সিডি 15,500। কীভাবে আসলো? এই 24,000 টাকা থেকে এই 8,500 বিয়োগ করছি, এটা আমার হচ্ছে সিডি। তো যেই পাশে সিডি হয় তার বিপরীত পাশে ওই টাকাটা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। তো দেখো সিডিটা ক্রেডিট পাশে হয়েছে, এই জন্য তার বিপরীত পাশ হচ্ছে ডেবিট। এই জন্য আমি পরবর্তী মাস 2020 সালের এপ্রিলের 1 তারিখ আমি লিখবো ব্যালেন্স বিডি, কারণ মে মাসের পরে কি এপ্রিল মাস। এই জন্য লিখছি ব্যালেন্স বিডি 15,500 টাকা, যেটা শর্ট খাইছি। তো আশা করি তোমরা নগদান হিসাবটা বুঝতে পারছো। সেম প্রসেসিংয়ে এখন আমরা ক্রয় হিসাবটা করব। তো দেখো ক্রয় হিসাবটা যখন করব তখন এই যে দেখো ক্রয়ের বিপরীত কি? পাওনাদার। পাওনাদার কোথায় আছে? ক্রেডিট দিকে। এখন আমরা সেমভাবে গড়টা করব। করার পর এই জায়গায় সাল লিখবো 5। পাওনাদার হিসাব, এটা জাবেদার ক্রেডিট দিকে ছিল, এই জন্য আমরা এটাকে এখন খতিয়ানের ডেবিট দিকে লিখব, টাকাটা ডেবিট দিকে বসাই দিব। এবার আসো এবার ক্রয়ের বিপরীত আর কি আছে? দেখো ক্রয়ের বিপরীত এবার 15 তারিখে আছে উত্তোলন। উত্তোলন আছে ডেবিট দিকে। যখন আমরা এই ক্রয় হিসাবের খতিয়ানটা করব তখন এই উত্তোলনটাকে আমরা খতিয়ানের ক্রেডিট দিকে লিখবে। যে দেখো সাল লিখে তারিখ লিখবো, তারপরে উত্তোলন হিসাব। এই উত্তোলনটা জাবেদার ডেবিট দিকে ছিল, যেহেতু আমি খতিয়ান করছি সেই জন্য ক্রেডিট দিকে লিখবো 5,200। এবার এই দুই পাশের টাকার মধ্যে আমার ক্রেডিট দিকে ডেবিট দিকের টাকাটা বড় 45,000 আমি লিখলাম। এই 45,000 টাকা আমি আবার ক্রেডিট পাশে লিখব। লিখার পর এই 45,000 টাকা থেকে আমি এই 5,200 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমার যে টাকাটা শর্ট আসবে এটার নাম হবে ব্যালেন্স সিডি। আমি লিখে দিলাম ব্যালেন্স সিডি। এই সিডিটা আবার পরবর্তী মাসে তার উল্টো দিকে, দেখো এটা ক্রেডিট পাস, তার উল্টো পাশ হচ্ছে ডেবিট, তখন আমি লিখে দিব ব্যালেন্স বিডি। যেই টাকাটা শর্ট খাইছি 39,800 টাকা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, টিসোকে আমি নগদান হিসাব এবং ক্রয় হিসাব কিভাবে প্রস্তুত করলাম। এবার আসো এই টিসোকে আমাদেরকে
আরও দুইটা হিসাব প্রস্তুত করতে বলছে। ওই দুইটা হিসাব হচ্ছে বিক্রয় হিসাব এবং আসবাবপত্র হিসাব। তো সেমভাবে আমরা বিক্রয় হিসাবের একটা গড় তৈরি করে নিব। তৈরি করার পর এবার আমরা জাবেদায় চলে যাব। দেখো জাবেদার কোথায় বিক্রয় কথাটা আছে, এই যে দেখো বিক্রয়, বিক্রয়, এই যে দেখো বিক্রয় আছে, বিক্রয় ক্রেডিট, তার বিপরীত কিন্তু ডেবিট। তো ডেবিট কিন্তু দুইটা, তাহলে দুইটাই আসবে। তো দেখো বিক্রয়ের বিপরীত হচ্ছে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব। এই জন্য আমরা যখন বিক্রয়ের নামে খতিয়ানটা করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিক্রয়ের বিপরীত যে নামগুলো ছিল ওই নামগুলো আমরা নিয়ে আসবো। তো এই নামগুলো ছিল আমাদের ডেবিট দিকে, এই জন্য আমরা খতিয়ানের ক্রেডিট দিকে লিখব ব্যাংক হিসাব 30,000 টাকা, নগদান হিসাব 20,000 টাকা। এবার বিক্রয়ের জাবেদায় বিক্রয় বলতে আর কোনো জায়গায় নাই, মানে এই 8 তারিখ বাদে বিক্রয়ের কথাটা জাবেদার আর কোথাও নাই। তো এখন আমরা যেটা করব, এই দুই পাশের টাকার মধ্যে ক্রেডিট দিকের টাকাটা বেশি, এই জন্য এই দুইটা যোগ করে আমরা এই জায়গায় লিখব। লিখার পর এই টাকাটা আমি এই জায়গায় লিখব। লিখার পর এই জায়গায় কিন্তু আমার কয় টাকা শর্ট, এই জায়গায় আমার 50,000 টাকাই কিন্তু শর্ট, কারণ এই জায়গায় তো কোনো টাকা নেই। এজন্য এই সম্পূর্ণ টাকাটা হবে ব্যালেন্স সিডি মাসের লাস্টের তারিখে। এই সিডিটা পরবর্তী মাসের 1 তারিখে তার উল্টা পাশে হবে ব্যালেন্স বিডি। এই যে দেখো তার পরবর্তী মাস এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি দিয়ে আমি 50,000 লিখে দেব। এবার আসো সেম প্রসেসিংয়ে আমি আসবাবপত্র হিসাবটা তৈরি করব। তো চলো আমরা আসবাবপত্র হিসাবের জাবেদাটা দেখি। এই যে দেখো 13 তারিখ আসবাবপত্রের বিপরীত হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক আছে ক্রেডিট দিকে, এই জন্য খতিয়ান করার সময় ব্যাংক হিসাবটা বসবে ডেবিট দিকে। তারিখ লিখবো, সালটা লিখবো, লিখছি ব্যাংক হিসাব, টাকাটা ডেবিট দিকে বসাই দিছি। এবার আমার আর আসবাবপত্র কোথাও নাই, এই জন্য এই 25,000 টাকা এই জায়গায় লিখবো, এই 25,000 টাকা এই জায়গায় লিখবো। এবার এই জায়গায় কিন্তু আমার 25,000 টাকাই শর্ট, এই জন্য এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি মে মাসের 31 তারিখ। এই সিডিটা পরবর্তী মাসের 1 তারিখ হবে ব্যালেন্স বিডি, পরের মাসে এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি দিয়ে 25,000 টাকা তোমরা লিখে দিবা। এইভাবে তোমরা টিসকের যে 4টা হিসাব তারা করতে বলছে প্রস্তুত করে দিবা, কারণ টিসক হচ্ছে সনাতন শক যার গড় সংখ্যা 8টি। তো এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলমান জেরসকে তারা বলে দিছে যে দেখো চলমান জেরসকে তোমাদেরকে দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, ব্যাংক হিসাব, উত্তোলন হিসাব প্রস্তুত করতে হবে। তো চলমান জেরসক মানে হচ্ছে খতিয়ানের আধুনিক শক যার গড় সংখ্যা 60টি। তো আমি কি করছি দেখো, প্রথমে লিখে নিছি প্রতিষ্ঠানের নাম, সাল, খতিয়ান, চলমান জেরসক, দেনাদার হিসাব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট, এই জায়গায় লিখবা হিসাবের কোড নাম্বার। এবারে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন চলমান জেরসকে করব ঠিক একটু আগে টিসকে যেভাবে করছি নিয়মটা ওইভাবে, জাস্ট গড়টা শুধু ভিন্ন। তো আমরা প্রথমে করতেছি দেনাদারের নামে। তো দেখো দেনাদার কোথায় আছে, এই যে দেখো 18 তারিখে দেনাদার আছে, দেনাদারের বিপরীত হচ্ছে নগদান আছে ডেবিট দিকে। তো নগদান যেহেতু ডেবিট দিকে আছে, এই জন্য আমরা যেটা করব নগদানের বিপরীত, হ্যাঁ দেনাদারের বিপরীত হচ্ছে নগদান। তো দেখো নগদান কথাটা আমাদের আছে ডেবিট দিকে, এই জন্য আমি নগদান কথাটা বিবরণের ঘরে লিখব। তারিখটা লিখার পর এই নগদান কথাটা বিবরণের ঘরে লিখার পর তোমরা যেটা করবা টাকাটা ক্রেডিট দিকে বসাবা। কেন বসাবা, এই যে দেখো এই যে দেনাদারের বিপরীত কি নগদান, কোথায় আছে ডেবিট দিকে। তো এই জন্য নগদানের টাকাটা যেহেতু ডেবিট দিকে আছে, খতিয়ান করার সময় তার টাকাটা বসাইতে হবে ক্রেডিট দিকে। তো জাবেদার আর কোথাও দেনাদার নাই, এই জন্য আমরা কি করব, তার উদ্বৃত্ত নির্ণয় করব। তো দেখো এই দুই পাশের টাকার মধ্যে যেই পাশের টাকা বেশি উদ্বৃত্তের সেই গড়ে আমি আগে লিখব। তো ক্রেডিট দিকে বেশি, এই জন্য আমি ক্রেডিট দিকে লিখে দিছি। এবার আসো আমরা পাওনাদারের নামে খতিয়ান করব। চলমান জেরসকের ঠিক এইভাবে আমরা একটা গড় তৈরি করে নিব। শক তৈরি করে নেওয়ার পর এই পাওনাদার কথাটা যেই জায়গায় আছে ঠিক ওই জায়গায় আমরা কাজ করব। দেখো এই পাওনাদার কথাটা কোথায় আছে, এই যে প্রথমে আছে, পাওনাদারের বিপরীত আছে ক্রয়, ক্রয় কোথায় আছে ডেবিট দিকে, তাহলে বসবে কোথায় ক্রেডিট দিকে। তো দেখো আমি লিখছি ক্রয়, ক্রেডিট দিকে 45,000 লিখে দিছি। আবার দেখো পাওনাদার কোথায় আছে 30 তারিখে আছে, যে দেখো পাওনাদার হিসাব, পাওনাদারের বিপরীত হচ্ছে নগদান আছে ক্রেডিট দিকে, তাহলে এই নগদ কথাটা আমি লিখে দিব ডেবিট দিকে, মানে টাকাটা বিবরণের ঘরে নগদ কথাটা লিখে টাকাটা ডেবিট দিকে লিখে দিব। এবার এই ডেবিট এবং ক্রেডিট দিকের টাকার মধ্যে আমার ক্রেডিট দিকের টাকাটা বেশি, এই জন্য আমি ক্রেডিট দিকে লিখব 45,000 টাকা। 45,000 টাকা লিখার পর ক্রেডিট দিকের টাকা থেকে ডেবিট দিকের টাকাটা আমি বিয়োগ করে যেটা হবে সেটা আমি এই জায়গায় লিখে দেবো। তো 45 থেকে আমি 8,500 বিয়োগ করছি,
যেটা আসছে এটা এই জায়গায় লিখে দিব। তো আমাদেরকে এই জায়গায় যেটা করতে বলছে যে চলমান জেরসকে আমাদেরকে আরও দুইটা হিসাব করতে বলছে, ব্যাংক হিসাব, উত্তোলন হিসাব। সেম প্রসেসিংভাবে তোমরা শখটা তৈরি করে নিবা। এবার দেখো ব্যাংক হিসাব যখন আমি করব, ব্যাংকের বিপরীত কিন্তু দুইটা আছে। এই যে ব্যাংক হিসাব ডেবিট, তো ডেবিটের বিপরীত কি ক্রেডিট, তো ব্যাংকের বিপরীত কি বিক্রয়, বিক্রয় কোথায় আছে ক্রেডিট দিকে, বসবে কই ডেবিট দিকে। টাকা হবে 30,000। কেন আমি যে ব্যাংক হিসাব করি, ব্যাংক হিসাবের বরাবর কত আছে 30,000। তাহলে তোমরা যেটা করবা ব্যাংক হিসাবের বরাবর বিক্রয় হিসাবের বরাবর 30,000 লিখে দিবা। এবার আসো আমরা দেখি ব্যাংক আর কোথায় আছে। এই যে দেখো ব্যাংক, তো ব্যাংকের নামে খতিয়ান করছি, তো তার বিপরীত কি আছে আসবাবপত্র। তো তার বিপরীত নামটা নিয়ে কাজ করতে হবে। আসবাবপত্র আছে ডেবিট দিকে, এই জন্য আমরা আসবাবপত্র হিসাব বিবরণের ঘরে লেখার পর তার টাকাটা আমরা ক্রেডিট দিকে লিখে দিব। এবার আমি কি করব, এই দুই পাশের টাকার মধ্যে যেই পাশের টাকা বেশি, ডেবিট পাশের টাকা বেশি, এর জন্য ডেবিট দিকে লিখছি। এবার এই ডেবিট দিকের টাকা থেকে ক্রেডিট দিকের টাকাটা আমি বিয়োগ করে যেটা আসবো সেটা আমি এই জায়গায় উদ্বৃত্তের করে লিখে দিব। সেমভাবে তোমরা উত্তোলন হিসাবটা করে নিবা এইভাবেই। তো প্রিয় শিক্ষার্থীরা, চলমান জেরসকে 4টা হিসাবের খতিয়ান তোমরা করে নিবা। এবার তারা বলছে যে যেই খতিয়ানের হিসাবগুলো তোমরা করছো, মানে যেই খতিয়ানের উদ্বৃত্তগুলো তোমরা বাহির করছো, ওই উদ্বৃত্তগুলো থেকে গাণিতিক শুদ্ধতা যাচাই করো। গাণিতিক শুদ্ধতা হচ্ছে একটা রেওয়া মিল প্রস্তুত করো। তো তোমরা লিখে নিবা প্রতিষ্ঠানের নাম রুবায়েত ট্রেডার্স, 2020 সালের 31 মে রেওয়া মিল। কারণ রেওয়া মিল হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে। তো আমরা একটু আগে খতিয়ানের উদ্বৃত্ত বাহির করছিলাম নগদান হিসাবের 15,500। এই জন্য আরেকটা জিনিস মনে রাখবা, এই যে খতিয়ান করার সময় যেই হিসাবের উদ্বৃত্তটা ডেবিট দিকে ছিল ওই হিসাবের টাকাটা ডেবিট দিকে বসাবা, যেই হিসাবের উদ্বৃত্তটা ক্রেডিট দিকে ছিল ওইটা ক্রেডিট দিকে বসাবা। মানে যেই হিসাবের উদ্বৃত্ত ডেবিট ছিল ওই টাকাটা ডেবিট দিকে বসবে, আর যেই হিসাবের উদ্বৃত্তটা ক্রেডিট পাশে ছিল, মানে ক্রেডিট উদ্বৃত্ত বাইরে ছিল, ওইটা ক্রেডিট পাশে লিখবো। তো নগদান হিসাবের উদ্বৃত্ত ডেবিট ছিল, এই জন্য আমি ডেবিট দিকে লিখছি। ক্রয় হিসাবের উদ্বৃত্ত ডেবিট ছিল, এই জন্য ডেবিট দিকে লিখছি। বিক্রয় হিসাবের উদ্বৃত্ত ক্রেডিট দিকে ছিল, এই জন্য ক্রেডিট পাশে লিখছি। আসবাবপত্র হিসাবের ডেবিট উদ্বৃত্ত ছিল, এই জন্য ডেবিট পাশে লিখছি। দেনাদার হিসাবের উদ্বৃত্ত ক্রেডিট পাশে ছিল, এই জন্য ক্রেডিট লিখছি। পাওনাদারের উদ্বৃত্ত ক্রেডিট ছিল, এই জন্য ক্রেডিট পাশে লিখছি। ব্যাংক হিসাবের উদ্বৃত্ত ডেবিট ছিল, এই জন্য ডেবিট পাশে লিখছি। উত্তোলন হিসাবের উদ্বৃত্ত ডেবিট ছিল, এই জন্য ডেবিট পাশে লিখছি। লিখার পর এবার এই দুই পাশের টাকা যোগ করার পর যদি দেখি আমার টাকাটা সমান, তাহলে বুঝবো আমার হিসাবের গাণিতিক শুদ্ধতা সঠিক। মানে আমি যে উদ্বৃত্তগুলো বাইর করছি সবগুলো উদ্বৃত্তই আমার কি আছে সঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট আমি কিভাবে সমাধান করলাম। তোমরা ভিডিওটা দেখে আগে বুঝে তারপরে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।